বুলেটিন বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরুতেই ওয়েদার আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, কারণ কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা। সন্ধ্যায় কলকাতায় ও আশেপাশের এলাকায় ঝড় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস মিলেছে এখনো পর্যন্ত, যা খবর পাওয়া যাচ্ছে। উত্তর 24 পরগনা ও নদিয়াতেও ঝড় বৃষ্টির সতর্কতা। কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা যেরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সন্ধ্যায় কলকাতায় ও আশেপাশের এলাকায় ঝড় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। উত্তর 24 পরগনা ও নদিয়াতেও ঝড় বৃষ্টির সতর্কতা। এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। এরই মাঝে সতর্ক বার্তা কেন্দ্রের। মোদী সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার কেজি রাঘবন জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, তবে তৃতীয় ঢেউ কখন আসবে তা স্পষ্ট নয়। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, দেখো, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি। রোজ লাফিয়ে সংক্রমণ বাড়ছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ছে, হাসপাতালগুলোতে বেডের আকাল। এমনই ভয়াবহ পরিস্থিতিতে সতর্ক করলেন সরকারের শীর্ষ বৈজ্ঞানিক পরামর্শদাতা কে বিজয় রাঘবন। তিনি বলেছেন যে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ হবেই। সেই সঙ্গে তিনি এটাও বলেছেন, যেভাবে ভাইরাসের রূপ বদলেছে, নয়া স্ট্রেনের সঙ্গে যুঝতে হলে ভ্যাকসিনকেও আপডেট করতে হবে। এদিন ডাক্তার কে বিজয় রাঘবন বলেছেন, যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে তৃতীয় ঢেউ একেবারে অবশ্যম্ভাবী, তবে কবে হবে এটা স্পষ্ট নয়। এই জন্য প্রস্তুত থাকতে হবে, ভ্যাকসিন আপডেট করা দরকার। কিন্তু এর আগেই বলে রাখি দেবস্মিতা, এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া তিনি বলেছেন যে অক্টোবর, জুলাই, আগস্ট ওই সময়টা, অর্থাৎ এই বছরের মাঝামাঝি নাগাদ তৃতীয় ঢেউ আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং তার মতে এই যে সংক্রমণের চেন, সেটা ভাঙতে গেলে একটা দীর্ঘকালীন লকডাউন দরকার। কিন্তু মুশকিলটা হচ্ছে, এই যে থার্ড ওয়েভ আসবে তাতে সব থেকে বেশি বিপদের আশঙ্কা হয়েছে শিশুদের, এবং সেই কথা মাথায় রেখে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। মুম্বাই প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু তৃতীয় ওয়েভের জন্য আমাদের আরো সতর্ক হতে হবে সরকার এবং সাধারণ মানুষকে। এটাই আজকে শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ সব্যসাচী। আমরা একবার শুনে নেব কেজি রাঘবন তিনি কি জানিয়েছেন। A phase 3 is inevitable, given the high levels of circulating virus, but it's not clear on what time scale this phase 3 will occur. Hopefully, incrementally, but we should prepare for new waves. Previous infections and vaccines will cause adaptive pressure on the virus for new kinds of changes which try to escape it. And therefore, we should be prepared scientifically to take care of that. New variants will arise all over the world and in India too, which will increase in transmission, but that will plateau. But immune evasive variants will come as we go along, which will alter disease to make more or less severe. Our scientists are prepared to deal with that. এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই যে একেতে তো দ্বিতীয় ঢেউ এই মুহূর্তে নাজেহাল দেশ, তার মধ্যে এই যে তৃতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে যেটা অবশ্যম্ভাবী, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভ্যাকসিন আমাদের কাছে রয়েছে সেটা কতটা কার্যকরী, বা সেটাকে কি আরো আপডেট করতে হবে, মানে এই বিষয়ে কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা আরএনএ ভাইরাস, এটা আমরা প্রথম দিন থেকেই বলছি যে এ মিউটেট করবে এবং এর বিভিন্ন কম্বিনেশন স্ট্রেন তৈরি হবে। এটা ইনএভিটেবল, যেটা সেন্ট্রাল মিনিস্টারও বললেন, এটা হবে। এবার এই সমস্ত মিউটেশনের জন্যই যে নতুন ভ্যাকসিন লাগবে তা কিন্তু নয়। কিছু কিছু পার্টিকুলার মিউটেশন হয়তো ভ্যাকসিনেটেড লোক সেটাকে ট্যাকেল করতে পারবেন না, সেটা হতেই পারে। কিন্তু ওভারঅল ভ্যাকসিনেশন কিন্তু ভাস্ট মেজরিটি অফ মিউটেশনকে ট্যাকেল করতে পারে। অলরেডি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেছি যে কটা মিউটেশন হয়েছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগ মিউটেশনই ভ্যাকসিন জেনারেটেড অ্যান্টিবডি দিয়ে ট্যাকেল করা যাচ্ছে। এবং শুধু অ্যান্টিবডি নয়, ভ্যাকসিন জেনারেটেড যেটা মাপা যায় না, যে একটা টি হেল্পার টি সেল রেসপন্স, যেটা TH1 এন্ড TH2 সেল রেসপন্স, সেটাও কিন্তু আপনার শরীরে একটা লং টার্ম ইমিউনো সার্ভেলেন্স তৈরি করে। এবার ওয়েভ যেগুলো আসবে, এরকম ভাবার কিন্তু কারণ নেই যে প্রত্যেকটা ওয়েভ তার আগের ওয়েভের থেকে বেশি হবে, তা কিন্তু নয়। আস্তে আস্তে যত হার্ড ইমিউনিটি বাড়বে, তত দেখবেন ওয়েভ গুলোর স্পাইক কম হবে, ডিউরেশন কম হবে। হয়তো এরকম হতে পারে যে নেক্সট যে ওয়েভটা আসবে সেটা থার্ড ওয়েভ যদি আসে। কিন্তু এক্ষেত্রে ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই যে ভাইরাস তার নিজস্ব চরিত্র সবসময় বদল করছে, সেক্ষেত্রে তাহলে কি করা হবে? হ্যাঁ, সেটাই বলছি যে সেই ওয়েভের ভাইরাস হয়তো একটা পার্টিকুলার পপুলেশনকে বেশি আক্রমণ করতেই পারে।
আমাদের প্রিভিয়াস এই অ্যাডেনো ভাইরাস বা প্রিভিয়াস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যে কোনো আরএনএ ভাইরাসের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমাদের বলছে যে যত ইমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড বাড়বে একদম। তত এই ভাইরাসের জন্য যে ক্ষতিটা সেটা একদম। কম হবে। বেশ, অনেক ধন্যবাদ। আসি পরবর্তী খবরে। শপথ নিয়েই করোনা মোকাবিলায় একগুচ্ছ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে বেরিয়ে বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শনও করলেন তিনি। করোনার সংক্রমণ লাগাম ছাড়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শপথের দিনই সংক্রমণ রুখতে একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে বন্ধ লোকাল ট্রেন, বাস, মেট্রোর সংখ্যা কমিয়ে অর্ধেক করা হলো। যে কোনো ট্রেন যাত্রায় আমরা দেখে থাকি যে গত কয়েকদিন ধরে যেভাবে শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছিল, সেই দূরত্ব বিধি শিখে উঠছিল, অনেকেই মাস্ক পরছিলেন না, ফলে সেই জায়গা থেকে করোনা সংক্রমণ ছড়াচ্ছিল। একদিকে যেরকম করোনা পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীরা চাইছে তাদের জন্য করা হোক কোনো বিকল্প ব্যবস্থা। ভিড় এড়াতে এখন থেকে বাজার দোকান খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। গয়নার দোকান খোলা থাকবে বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এছাড়াও সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ। এবার থেকে মাস্ক না পরলে কড়া ব্যবস্থা। সরকারি বেসরকারি অফিসে 50% হাজিরা, রাজনৈতিক সহ সমস্ত জমায়েতে নিষেধাজ্ঞা। কোনো অনুষ্ঠানে 50-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে না। বিমানে ভিন রাজ্য থেকে এলে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। ভিড় এড়াতে আপাতত বন্ধ রাখা হচ্ছে শপিং মল, সিনেমা হল, রেস্তোরাঁ, পানশালা, সুইমিং পুল এবং জিম। টোটালটা লকডাউন না করে লকডাউন যাতে বেশি গ্যাদারিং কোথাও না হয় সেই জন্য এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। এগুলো বাজারও চলবে, অর্থনীতিও চলবে, গরিব মানুষের অসুবিধাও হবে না, অথচ কোভিডটাকে আটকানো যাবে। কিশোর ভারতীর মতো সল্টলেক স্টেডিয়ামেও সেফ হোম করার পরিকল্পনা রাজ্য সরকারের। এদিন নবান্ন থেকে বেরিয়ে কয়েকটি হাসপাতাল পরিদর্শনও করেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় ফেরার পর করোনা মোকাবিলায় যে তাঁর সবথেকে বড় মিশন, প্রথম দিনেই তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। এদিকে কাল থেকে বন্ধ লোকাল, মাথায় হাত খুচরো সবজি ব্যবসায়ীদের। ট্রেন বন্ধ থাকায় বিকল্প পথে পাইকারি বাজারে সবজি আনতে খরচ বাড়বে সবজির দামও। চিন্তায় ছোট ও খুচরো সবজি ব্যবসায়ীরা। লোকাল ট্রেন বন্ধ হলে কি সমস্যা? সে সময় আমরা তাহলে কি করে খাবো, মাল নিয়ে যাবো কি করে? কোথা থেকে আসেন? আমরা হচ্ছে রাজচন্দ্রপুর ডানকুনি লাইন। এই যে কাল থেকে ট্রেন বন্ধ হয়ে, হ্যাঁ, তাহলে বেকার হয়ে যাবো আমরা। কোথা থেকে আসেন আপনারা? খর্দা থেকে। কিসে করে আসেন? ট্রেনে করে আসি। এই যে ট্রেন, কাল থেকে তো ট্রেন বন্ধ, আমরা খাবো কি? ট্রেন বন্ধ করলে খাবো কি? আমরা গরিব মানুষ। করোনা সংক্রমণ ঠেকাতে কাল থেকে রাজ্যে নয়া নির্দেশিকা কার্যকর। এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নবান্ন থেকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নয়া নির্দেশিকায় গয়নার দোকান খোলা থাকবে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত। কাস্টমার আসবে কোথা থেকে? তাদেরও বা কি, সবার তো গাড়ি নেই, গাড়ি নিয়ে আসবে। বন্ধ হয়ে গেল সবই, ও আর কিছু করা যাবে না। দোকান খোলার টাইম স্প্যানটা যদি একটু বেশি হতো, দোকান খুলতে বন্ধ করতেই 1 ঘন্টা চলে যায়, দোকান মোচায় করা খোলা, তো আলটিমেটলি লাভের লাভ কিছু নেই। তাও খুলছি, দোকান খুলতে হবে খোলা। যা পরিস্থিতি, ব্যবসায় সংসার চালানো মানুষের পক্ষে প্রবলেম হয়ে গেছে। যাদের অক্ষয় তৃতীয়া আসছে তাদের তো মানে খারাপ ছাড়া ভালো কিছু হওয়ার ব্যাপার নেই। টিকা হয়রানি চলছে, কোথাও দ্বিতীয় ডোজ পেতে হয়রানি, কোথাও 18 থেকে 45 বছর বয়সীদের টিকা নিয়ে বিভ্রান্তি। সরকারি হোক বা বেসরকারি, প্রায় সব হাসপাতালেই এই একই ছবি। রাজ্য সরকারের দাবি, চাহিদার তুলনায় অনেক কম টিকা পাঠাচ্ছে কেন্দ্র, তার জেরেই এই ভোগান্তি। টিকা মিলবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বুধবার সকাল থেকেই আলিপুরের বেসরকারি হাসপাতালে উত্তেজনা। মঙ্গলবার থেকে এখানে 18 থেকে 44 বছর বয়সীদের 4 দিনের টিকাকরণ শুরু হয়েছে। কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হয়েছে। স্লট পেলেই তবেই মিলছে ভ্যাকসিন। 4 দিনে 1000 টিকাকরণ। স্লট পেয়ে অনেকেই এসেছিলেন, কিন্তু যারা স্লট পাননি তারাও এসেছিলেন। এতেই বিপত্তি এবং উত্তেজনা।
আমার না এখান থেকে কেন, আমার তো রেজিস্ট্রেশন করা, আপনি রেজিস্ট্রেশন দেখুন। হাসপাতালে স্লট বুক করেছিলেন? না, আমার অনলাইন রেজিস্ট্রেশন আছে, আমি সেইটার ভিত্তিতে আজকে এসেছি। হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানাচ্ছে শুধু রেজিস্ট্রেশন থাকলেই হবে না, স্লট বুক থাকতে হবে। অর্থাৎ এই উডল্যান্ড হাসপাতালের নামে যে সকল ব্যক্তির টিকা দেওয়া হবে বলে স্লট বুক থাকছে, কেবলমাত্র তাদেরই টিকা দেওয়া হবে এই হাসপাতাল থেকে। কোভিশিল্ডের ভ্যাকসিন পৌঁছয়নি বিধাননগর মহকুমা হাসপাতালে, শুধুমাত্র কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়ার নোটিশ ঝোলানো হয়েছে, কিন্তু অনেকেই পৌঁছে গেছেন কোভিশিল্ড নিতে। কোনো একটা লোক নেই বাইরে যে আমাদেরকে ইনফরমেশনটা পর্যন্ত দেবে। ভুলে যান নোটিশ, একজন লোক তো থাকবে যে অ্যাটলিস্ট বলে দেবে, একটা কারেক্ট ইনফরমেশন দেবে। অসুবিধে হচ্ছে না, আমরা এলাম এত বয়স্ক 80 ইয়ার্স ওল্ড, তো এখন এইখানে এত দূর আসা, এসে ফিরে যাব আবার। আমি গত সোমবার এসেছিলাম, জিজ্ঞেস করলাম দেওয়া যাবে কিনা, ওরা বললো যে যদি থাকে তাহলে দিতে পারবে, তবে টেলিফোন করলে কেউ ধরে না। সব মিলিয়ে বলা যায় যে যারা দ্বিতীয় ডোজ যেমন নিতে তারা সমস্যার মধ্যে পড়ছে, পাশাপাশি বলা হয়েছিল 18 বছরের পর থেকে যাদের বয়স তাদেরকে আজকে ভ্যাকসিন দেওয়া হবে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে এখনো পর্যন্ত তাদের কাছে কিন্তু কোনো রকম সেই নির্দেশিকা এসে পৌঁছয়নি। বিভিন্ন হাসপাতালে টিকার আকাল, প্রথম দ্বিতীয় কোনো ডোজই মিলছে না। এরই মাঝে বুধবারই রাজ্যে এসেছে 1 লক্ষ কোভ্যাক্সিন, 4 লক্ষ কোভিশিল্ডের ডোজ। যদিও কেন্দ্রের থেকে রাজ্যের দাবি 3 কোটি ডোজ। ক্যামেরায় শশীপাল চৌধুরী ও চিরঞ্জিত রায়ের সঙ্গে অমিত সরকার, অনুপ চক্রবর্তী, অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। এনআরএসএ চিকিৎসায় গাফিলতিতে 2 করোনা রোগীর মৃত্যুর অভিযোগ। বাঙুরে বেড বিভ্রান্তি, বিপাকে রোগীর আত্মীয়রা। গত 28 তারিখ এনআরএসে ভর্তি হন বেলেঘাটার বাসিন্দা গোপা দাস, কোভিড পজিটিভ। পরিবারের অভিযোগ রক্তাল্পতা ছিল, রক্ত দেওয়া হয়েছে বললেও আসলে দেওয়া হয়নি। 7 দিন ধরে সেরকম চিকিৎসাই হয়নি বলে দাবি। মৃত্যু হয় গোপা দাসের। আকরা সন্তোষপুরের বাসিন্দা রাজ বাহাদুরেরও মৃত্যু হয়েছে। 2 তারিখ ভর্তি হন, পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে মৃত্যু বলে অভিযোগ পরিবারের। কোভিডের মতো ডিজিজ 7টা দিন ধরে ফেলে রেখে দেওয়া হয়েছিল, জল অবধি ওনারা দিচ্ছেন না। অক্সিজেন দিচ্ছে যে লেভেল 50%, যার প্রয়োজন 100, তাকে দেওয়া হচ্ছে 50%। ফলে চিকিৎসা সেইভাবে হচ্ছে, সিস্টেম আছে কিন্তু চিকিৎসা নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এনআরএস কর্তৃপক্ষ। চরম বিভ্রান্তি বাঙুরে। রোগীর পরিবারের দাবি, সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে বেড রয়েছে, অথচ হাসপাতালে কোনো বেড নেই। বেড খালি হওয়ার আশায় হাসপাতালের বাইরেই বসে কোভিড পজিটিভ রোগী ও তাদের পরিবার। বেড না পাওয়া গেলে বলছে স্বাস্থ্য ভবনে ফোন করুন, ওখান থেকে যেমন বলবে সেরকম ভাবে চলে যেতে। এখন আমাদের তো রিপোর্ট পজিটিভ এসছে, এখন হোম আইসোলেশনে থাকতে বলেছে। পেশেন্টের শারীরিক অবস্থা খুবই খারাপ। কালকে থেকে কন্টিনিউয়াস স্বাস্থ্য দপ্তরে ফোন করা হয়েছে। কালকে সকাল 10টা থেকে আমরা এখনো পড়ে আছি, এখন শুধু ভেতরে আছে, শুধু অক্সিজেনটা চলছে। অবস্থা এমনই, ইমার্জেন্সি ওয়ার্ডেই করোনা রোগীকে অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে। বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওয়েবসাইট যাই দাবি করুক, হাসপাতালে কোনো বেড নেই। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ, শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। করোনা নিয়ে অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। হাত সাবান দিয়ে বা স্যানিটাইজারে ভালো করে পরিষ্কার করুন। কথা বলার সময় 1 মিটার দূরত্ব বজায় রাখুন। ভিড় এবং জমায়েত এড়িয়ে চলুন। গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। জ্বর, কাশি, মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এবার পুলিশ হাসপাতাল, করোনা হাসপাতাল। পুলিশ হাসপাতালে 300 বেডে হবে করোনা চিকিৎসা। মেডিকেল সঙ্গে রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পুলিশ হাসপাতালে করোনা চিকিৎসা। 300 বেড এবং সমস্ত কিছু সাজিয়ে এটা 2 দিনের মধ্যে রেডি করবে। দয়া করে যত তাড়াতাড়ি কারণ আমার তো এখনই প্রয়োজন আছে না। একটা অক্সিজেন প্ল্যান্ট বসিয়ে দিন না, ফটাফট হয়ে যাবে। আমার এমডি উনি কথা বলেছেন, হ্যাঁ অক্সিজেন প্ল্যান্ট ওইটাই বসানো হবে, তাহলে হয়ে যাবে। যেমন সম্পূর্ণ একটা পিজি নিয়েছে এটা মেডিকেলে, ওরা কিশোর স্টেডিয়াম, ভারতী স্টেডিয়ামটাও নিয়েছে। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে রাতে হাসপাতাল, এটা আমাদের পুলিশ হসপিটাল 300 বেড কোভিড বেড তৈরি হচ্ছে পিপিপি মডেলে, মেডিকার সাথে হেলথ ডিপার্টমেন্ট পুরোটা সাপোর্ট করছেন এবং খুব শিগগিরই এটা আমরা করে ফেলতে পারবো।
অক্সিজেন প্ল্যান্ট তো এসেনশিয়াল, সিটি স্ক্যানও এসেনশিয়াল, এইচডিইউ ইউনিটও হবে। টোটাল 300 বেডস, 50 বেডস এইচডিইউ ইউনিট থাকছে, পুলিশ পার্সোনেল, ফ্যামিলি মেম্বার্স, এবং বেড খালি থাকলে সাধারণের জন্য এটা খোলা থাকবে। এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পুলিশ হাসপাতাল মেডিকেল নিয়েছে, এক্ষুনি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, ওই নির্দেশ হিসাবে আমি কাজ করব। এখানে 300 বেড বসাবো, এখানে এইচডিইউ বেড থাকবে, আইসিইউ বেড থাকবে। আমি খালি ওয়েট করছি অক্সিজেন প্লান্ট জন্য। এক্ষুনি আমাকে চিফ হেলথ সেক্রেটারি বললেন, উনি অক্সিজেন প্লান্ট জন্য অর্ডার দিয়েছেন। যত তাড়াতাড়ি অক্সিজেন প্লান্ট বসে যাবে, ওই দিন থেকে আমি এই হাসপাতালটা আরাম করে দেবো। তৃতীয়বার শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন পুলিশ হাসপাতালে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই পুলিশ হাসপাতালে 300 করোনা বেড বাড়ানো হবে, এর পাশাপাশি এখানে বসানো হবে অক্সিজেন প্লান্ট, সাথে একটি বেসরকারি হাসপাতাল সাথে ট্যাগ করে এই কাজ গোটা করা হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। ক্যামেরা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সাথে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ দুটি জায়গায় যান, অর্থাৎ পুলিশ হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী, পাশাপাশি